ইউনূস সাহেব আপনি তিনটা জিনিসকে সামনে নিয়ে ওই চেয়ারে বসেছিলেন, সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন। আপনি শুধু নির্বাচন উপহার দিবেন, সংস্কার করবেন না এবং বিচার করবেন না, আপনি ওয়াদা খেলাপ করেছেন। নির্বাচন অনেক পরের কাহিনী। কিসের নির্বাচন? 2013 সালের শাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে। 24-এর সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্য গিয়েছিল, সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। টার্গেট ছিল সেপ্টেম্বর, সেই টার্গেটটা এবার অক্টোবরে কনভার্ট হলো। সেপ্টেম্বরের টার্গেট অক্টোবরে হবে, বাস্তবায়িত হবে না। এটা বিএনপি বলতেছে উপযোগী হয় নাই। বিএনপি কি বলে না বলে, তাহলে এখানে আপনারা একটু আগে শুনেছেন বা এটা তো আপনারা জানেন সাংবাদিকরা, যে রাজনৈতিক উল্লেখযোগ্য সিংহভাগ দলই পিআর চায়। এখন তারা বলতেছে তাদের নিজের স্বার্থের কারণে, আর সাধারণ মানুষও 71% যেটা একটা সুজনের জরিপে আসছে, তারাও পিআর চায়। এখন তারা কেন বোঝে না? তাহলে তো তাদের তো রাজনীতি করা উচিত না। আমাদের সাথে প্রতারণা করেন, কলিজা ছিঁড়ে ফেলবো, পরিষ্কার করব, মাফ করব না, মাফ করব না। ঠিক একইভাবে 71 সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের জবাব তারাই দিবেন, ওটা তো আর আমি দিতে পারবো না। বিএনপি জনাব তারেক রহমান থেকে শুরু করে দলটির প্রত্যেক যারা সিনিয়র নেতা আছেন, তারা কিন্তু সেনা প্রধানের প্রতি আস্থা, সম্মান, শ্রদ্ধা সবকিছু কিন্তু তারা প্রদর্শন করছেন। ব্রেকিং নিউজ, প্রিয় দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখিয়ে বুঝতে পেরেছেন, ডক্টর ইউনূসকে হুঁশিয়ার দিলেন চরমোনাই এবং জামাত। একা মিটিং করায় নির্বাচন নিয়ে খেপে গেলেন উভয় দল। প্রিয় দর্শক, অপরদিকে জামাত এবং বিএনপি, আওয়ামী লীগ, এই তিন দলের মধ্যে কোন দল ক্ষমতায় আসতে চলেছে, সামনে কি ঘটতে চলেছে এই নির্বাচন নিয়ে, নির্বাচনে কে ক্ষমতায় আসবে তা নিয়ে বক্তব্য রাখলেন চরমোনাই এবং হেফাজত। তাই আজকের এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরবো, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আরে নির্বাচন অনেক পরের কাহিনী। কিসের নির্বাচন? 2013 সালের শাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে। 24-এর সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্য গিয়েছিল, সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। 72-এর সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো যে আপনার ওয়াদাকৃত যে কমিটমেন্ট আপনার জাতিসংঘে ছিল, আসলে বাস্তবে কি মৌলিক সংস্কার হয়েছে? সবাই উত্তর দেবে হয় নাই। যদি বলি দৃশ্যমান বিচার কি হয়েছে, বলবে না, হয় নাই। যদি না হয়, তাহলে জাতীয় নির্বাচন আগে তাই ঘোষণা কেন করলো? এটা কিন্তু আমাদের কাছে প্রশ্ন। হ্যাঁ, যদি এই পরিবেশ তৈরি হয়, সেটা শুধু ফেব্রুয়ারিতেই না, যদি ইচ্ছা করে আরও 2 মাস আগেও সে যদি নির্বাচন দেয়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের বাংলাদেশের জুলাই চেতনা, এতগুলো মানুষ জীবন দিয়েছে, তারা পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। আমাদের এই দেশকে নিয়ে নিশ্চয়ই একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন যদি না হয়, আর গতানুগতিক ধারায় যদি সেই জাতীয় নির্বাচন হয়, তাহলে সেখানে তো ওই ফ্যাসিস্টই আবার তৈরি হবে, আবার সেই খুনিই তৈরি হবে, আবার তো ভোট আবার ডাকাতি হবে এবং আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে। এর জন্য তো এত মানুষ জীবন দেয় নাই। আর এটা বাস্তবতা আপনারা দেখেছেন যে আপনার ভার্সিটিতে যে সেখানে যে নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু এত ছেলে কি ছাত্র শিবিরের ওই ক্যাম্পাসে আছে তা তো না, কিন্তু এটা কিন্তু একটা জানান, সিগনাল যে জুলাইয়ের চেতনায় মানুষ কি চায়। নালে ছাত্র দলের মতো এত ঐতিহ্যবাহী একটা সংগঠন তারা এরকম ধরাশায়ী হবে, এটা কেউ কোনোদিন কল্পনাও করে নাই। এখনও যদি তারা না বোঝে, তাহলে তাদের সামনে ভবিষ্যৎ রাজনীতি কিন্তু অন্ধকার। এটা আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এই পরিবেশটা চাই। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি এই মুহূর্তে সেনাপ্রধানের দায়িত্ব আছেন, জেনারেল ওয়াকারুজ্জামান, সময়টা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে? এক কথা বলতে পারি খারাপ যাচ্ছে। কেননা মানে অনলাইনে বা অফলাইনে বা মাঠে ময়দানে এমন অনেকগুলো দল গোষ্ঠী ব্যক্তি তৈরি হয়েছেন, যারা 5ই আগস্টের পরবর্তী সময় বারবার প্রমাণ করতে চাচ্ছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আসলে সেনাবাহিনীর সেনাপ্রধান না, তিনি আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত সেনাপ্রধান, আওয়ামী লীগকে সার্ভ করার জন্য। কিন্তু 5ই আগস্টের পরে এটা তো প্রমাণিত হয়েছে তিনি আওয়ামী লীগকে সার্ভ করেননি, তিনি দেশকে সার্ভ করেছেন। কিন্তু তারপরেও এটা নিয়ে নানানভাবে ব্যাখ্যা, যুক্তি, তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা চলছিল। এখন গতকালকে হঠাৎ করেই সেনাপ্রধানের বাসভবনে বিএনপির যিনি মহাসচিব আছেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাত্র যুক্তরাষ্ট্র সফর করে আসছেন। তো সেনাপ্রধানের বাসায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটা বৈঠক হয়েছে। এটা নন অফিসিয়ালি বৈঠক, এই কারণে এই ঘটনাটা নিয়ে একটু ডালপালা মানে মেলছে। সংশ্লিষ্ট সূত্র বলছে শনিবার রাত 8টায় ঢাকার আর্মি হেডকোয়ার্টারে তার মানে সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এমনকি মির্জা ফখরুল ইসলামকে সেনাপ্রধান নিজে আমন্ত্রণ করেছেন, আর সেই আমন্ত্রণে বিএনপির মহাসচিব তার বাসভবনে যান বলেও জানা যায়। এখন বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে, যেহেতু এটা একটা নন অফিসিয়ালি আলোচনা, পারিবারিক টাইপের আলোচনা, তো স্বাভাবিক সেখানে ব্যক্তিগত ইস্যু বা নির্বাচন হয়তোবা আরো পারিবারিক রাজনৈতিক পরিমণ্ডল অনেক কিছুই এখানে আলোচনার বিস্তৃতিটা ব্যাপক হতে পারে। তবে স্পষ্ট কি আলোচনা হয়েছে সে নিয়ে বিএনপি অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে অফিসিয়ালি আনুষ্ঠানিক কোন রকম বিবৃতি দেওয়া হয়নি। তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়ে যে মঞ্চে উপস্থিত, সে মঞ্চে দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতৃবৃন্দ সরাসরি বলেছেন যে জামায়াতে ইসলামী গণহত্যার সঙ্গে, ৭১-এর গণহত্যার সঙ্গে জড়িত দল এবং সেই দলকে সেজন্যই বাংলাদেশের মানুষের সমর্থন করা উচিত না। ঠিক তেমনি জামায়াতে ইসলামীকে তার ৭১-এর বিতর্কিত ভূমিকার জন্য জবাব দিতে হবে। শুনে আসি কি বলছেন তারেক রহমান। বিগত ১৭ বছর খুন তারা যা করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন, ওটা তার আমি দিতে পারবো না। দেখেন, তারেক রহমান খুব স্পষ্টভাবে তার এই সাক্ষাৎকারে বারবার বলেছেন যে তিনি মনে করেন কেউ জুলুম করলে সেই জুলুমকারীর বিচার হতেই হবে, এবং তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে যেমন আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর তুলনা করে সরাসরি বললেন এই প্রশ্নের উত্তরে যে আওয়ামী লীগকে যেমন আওয়ামী লীগের কর্মকাণ্ডের জন্য জবাব দিতে হবে, জামায়াতে ইসলামীকে ৭১-এর কর্মকাণ্ডের জন্য সাক্ষাৎকারে বলেছেন, এক জায়গায় বলেছেন এ সকল অন্যায়, এ সকল হত্যা, এ সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটা প্রতিশোধের বিষয় নয়, এটা ন্যায়ের কথা, আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হয়, কার সম্পর্কে কি মনোভাব সেটা গুরুত্বপূর্ণ নয়। দীর্ঘ প্রায় 2 দশক পরে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন। দীর্ঘ সময় গণমাধ্যমে তার কথা, তার সাক্ষাৎকার প্রচারে বাধা ছিল, সেই বাধা এখন আর নেই। সেই বাধা ডিঙিয়ে গত বছরে সরকার পরিবর্তনের 1 বছরের বেশি সময় যখন পার হলো, তখন তিনি প্রথমবারের মতো বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিলেন এবং সেই সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন। নিজের প্রসঙ্গে কথা বলেছেন, দলের প্রসঙ্গে কথা বলেছেন, জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়ে কথা বলেছেন, দলের সামনে মনোনয়নের কথা বলেছেন, সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন, মব সন্ত্রাস সহ চাঁদাবাজির অভিযোগ যেগুলো বিএনপির নামে আসছে সেগুলো নিয়ে কথা বলেছেন। এবং সবথেকে মজাদার কথা আমার কাছে মনে হয়েছে, অনেক ইনফরমেশন দিয়েছে, এর মাঝে সবথেকে মজাদার প্রসঙ্গ যেটা বলা হয়েছে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে চাঁদাবাজির অভিযোগে তিনি 2টো গল্প শুনিয়েছেন। এই গল্পটা এই বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সবথেকে মজার একটা পার্ট মনে হয়েছে এবং মনে হয়েছে আমার কেন যেন যে সারা দেশে বিএনপির নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যখন নানা রকমের সমালোচনা হচ্ছে তখন বিএনপি নেতাদের জন্য একটা ঢাল হয়ে কিংবা ছায়া হয়ে তিনি আবির্ভূত হওয়ার চেষ্টা করলেন কিনা। এটা যেমন পজিটিভ হতে পারে বিএনপির নেতাকর্মীদের জন্য, আবার একটা নেগেটিভ বার্তাও হতে পারে যে এর মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা আরো বেশি মানে এই ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে পড়বে কিনা। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের ভুল আছে, আমাদের ভুল হতে পারে না, ভুল হয় আমাদের, কিন্তু সেই ভুলটা সংশোধন করার জন্য আমাদের আন্তরিকতা আছে। আমরা আমাদের ব্যাপারে যারা কথা বলেন, সমালোচনা করেন, আমরা সমালোচনা বুক পেতে নেওয়ার জন্য রাজি আছি। এই জন্য রাজি আছি, আমরাও মানুষ, আমাদের ভুল আছে, ভুল হইতে পারে না। আমাদের আমিরে জামাতে কর্মসূচি করেছেন 3 দফা। আমাদেরকে যারা গালিগালাজ করবেন তাদের বিরুদ্ধে 3 দফা কর্মসূচি আমিরে জামাত ঘোষণা করেছেন। নাম্বার 1, তাদের জন্য দোয়া করব আমরা। নাম্বার 2, তাদের প্রত্যেকটা গালির জবাবে একটা ভালো কাজ দিয়ে আমরা প্রদর্শন করব। তাদের প্রত্যেকটা গালির জবাবে আমরা গণমানুষের কাছে ভালো কথা, ভালো আচরণ দিয়ে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। সেই প্রেসিডেন্ট তখন বলেছিল আমি 3টা কারণে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছিলাম। নাম্বার 1, এই লোক যতক্ষণ পর্যন্ত আমাকে গালিগালাজ করবে ততক্ষণ প্রত্যেকটা গালিতে আমার নাম উচ্চারণ করতেছে। আমি এত কথা আমার নিজের প্রচার করতে পারতাম না, সে যে আমার নাম প্রচার করতেছে, অপপ্রচার একটা প্রচারেরই অংশ। এই প্রচার তাকে করতে দাও, কারণ তার নিজের নাম নেওয়ার সময় নেই, আমার নাম নীতি তার টাইম শেষ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ মতো আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে সামনে কি ঘটতে চলেছে নির্বাচন নিয়ে, নির্বাচনে কোন দলে ভোট বেশি পাবেন এবং কোন দল দেশ
রাষ্ট্র পরিচালনা করবে। প্রিয় দর্শক, আসলে আওয়ামী লীগ না বিএনপি না চরমোনাই না হেফাজত না জামাত, এই দলের মধ্যে থেকে কোন দল ভোট বেশি পায়? প্রিয় দর্শক, আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা বলছে আওয়ামী লীগে ভোট বেশি পাবে, কিন্তু আবার ওই দিক দিয়ে আবার হচ্ছে বিএনপি, আবার জামাত, হেফাজত এবং কি চরমোনাই। প্রিয় দর্শক, আসলে কোন দল রাষ্ট্র পরিচালনা করবে এখনও নির্বাচন হওয়ার আগে এখনও কেউ কোনো নির্দিষ্ট করে বলতে পারছে না যে কোন দল রাষ্ট্র পরিচালনা করতে পারে। প্রিয় দর্শক, অপরদিকে তারেক রহমান জিয়া একই বক্তব্য দিলেন। তিনি বললেন যে আওয়ামী লীগের থাকাকালীন অবস্থায়, পরিচালনা অবস্থায় যে সমস্ত খুন গুম এবং খুন গুম যা হয়েছে, মারামারি কাটাকাটি হানাহানি রক্তাক্ত, এগুলি সব দায়ভার তারাই নেবে, বিএনপি বা নেতারা কেন এই দায়ভার হবেন? প্রিয় দর্শক, এটা নিয়ে অনেক সমালোচনা চলছে তারেক রহমান। অপরদিকে ডক্টর ইউনূস একাই মিটিং করায় ক্ষেপে গেলেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। একাই নির্দিষ্ট নিজের ইচ্ছায় কেন একা মিটিং করলেন কাউকে না জানিয়ে? তাকে এই নির্দেশ কে দিয়েছে? তার নিজের অনুমতিতে সে রাষ্ট্রপ্রধান বলে যা খুশি তাই করবেন, এটা হতে পারে না। প্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকবেন।